এবং যে দিদিরা আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। স্কুল ক্যাম্পাসে যে দিদিরা আছেন নমস্কার। আশা করি আপনারা আমাকে সবাই শুনতে পাচ্ছেন। শুনেন, আজকে এই ময়দানে আপনার এক বোন দাঁড়াইছে। এটা একটা যুদ্ধের ময়দান। রাসূলের সময় হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাকে চিনেন আপনি? আপনারা কেউ চিনেন? নাম শুনছেন? উম্মে আম্মারা। তিনি যুদ্ধ করেছিলেন। আজকে আমরা যুদ্ধে নামছি। কিসের বিরুদ্ধে জানেন? আজকে আমাদের ভাইদের সাথে আমরা যুদ্ধে নামছি। এনসিপি এক হয়ে যুদ্ধে নামছি চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। যারা আমার বোনদের, জামাত ইসলামের বোনদের হিজাব খুলে দিচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামছি। দরকার ছিল না? বোনদের দরকার ছিল না? আমাদের হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বাজার কমিটির পরিচালক ছিলেন তিনি। আর এই যে লন্ডন থেকে নতুন মুফতি আসছে, চিনেন? তারেক রহমান। উল্টা পাল্টা কথা বলে, বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বদরের যুদ্ধ করছে। মানে তুমি জানো না অবস্থা, দরকার নাই তো বাবা, ওটা দেওয়ার জন্য তো লোক আছে। আবার বলে যে একবার মনে আছে মখা আলমগীর বলতেছিল যে জামাত ইসলামের ঢাকায় রানা প্লাজা পড়ে গেছে, মনে আছে? হাস্যকর কথাবার্তা। আর সে কি বলে? জামাত ইসলামের জন্য ভূমিকম্প হয়েছে। এই ধরনের নিম্ন লেভেলের কথা, এগুলো কি আমরা সহ্য করব? আমরা শিক্ষিত জনগোষ্ঠী যারা আছি, মুসলমানরা, এগুলো সহ্য করব? আপনাদের বোন এই জন্য মাঠে নামছে। মাঠে ঘাটে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে। কারা করছে? জোরে বলেন। বিএনপি করছে। আমার ছবি এডিট করতেছে। এই যে আপনাদের জন্য নামছি না মাঠে, জামাত ইসলামের ভাইদের জন্য নামছি না, হাসনাত আব্দুল্লাহর সাথে ছবি এডিট করে। আস্তাগফিরুল্লাহ। এই যে এই ধরনের কালচার এই বিএনপির, এরা যদি সরকারে যাইতে পারে এরা দেশটাকে ধ্বংস করে ফেলবে। এক ধ্বংস হয়ে গেছে হাসিনা, আর এখন এই বিএনপি এক জালিম গেছে আর এক জালিম হয়ে উঠতেছে। কোন জালিমের জায়গা নাই, নতুন পুরান কোন জালিমের জায়গা নাই। বহুত নির্যাতন সহ্য করছি আমরা, করছি না? জামাত ইসলামের ভাইরা, শিবিরের ভাইরা হাত দিছে, পা দিছে, জীবন দিছে। শেষবার এই জামাত ইসলামের ভাই, আমাদের জামাত ইসলামের সেক্রেটারি ভাই জীবনটা দিয়ে দিছে। এই দিন আমরা দেখতে চাই? আমরা এই চাঁদাবাজদের খুনিদের দেখতে চাই না। 200-র উপরে খুন করছে, 200-র উপরে। 200 লাশ যদি এখানে রাখা হয়, মানুষের চোখের পানির কোনো শেষ থাকবে না। খুন শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করে তো, 200টা লাশ কারো ভাই, কারো বোন, কারো কারো ভাই, কারো বাবা বা ছেলে মেয়েদের এতিম করে ফেলছে। তারপর কি করতেছে এখন? সেদিন এই 2 দিন আগে ছাত্র দলের এক ছেলে নারীদেরকে ধর্ষণ করছে, একটা ছেলেদের পড়া মেয়েকে ধর্ষণ করছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে দণ্ডকে দিক, আল্লাহ এদেরকে চরম শাস্তি দিক। কোন না ধর্ষণকারীকে আল্লাহ যেন কোনোদিন মুক্তি না দেয়, আর পাবেও না। বান্দার হক যারা নষ্ট করে, চুরি চামারি করে, এরা কোনোদিন মুক্তি পাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করবে না, করবে? শুনেন, আজকে একটা ভিডিও দেখলাম, 3-4 জন জামাত ইসলামের বোনদেরকে, এখন বলতে খারাপ শুনে, রাস্তার কুকুরের মতো 10টা ছেলে ধরছে, ধরে যাইতে দিচ্ছে না, হাতে লিফলেট টেনে ছিঁড়ে ফেলতেছে। এগুলো কি মানুষ সহ্য করতে পারে? কোন মানুষ সহ্য করতে পারে না। আমরা এই যে ফ্যামিলি কার্ড যারা দেখায়, প্রলোভন যারা দেখায়, তাদেরকে আগামী ইলেকশনে লাল কার্ড দেখায় দিব। আর তুমি ফ্যামিলি কার্ড দেখাবে যারা নারীর কাপড় খুলে ফেলে, যারা এই 2 দিন আগে সে বক্তব্য দিয়েছে বিএনপির এক নেতা, কি যদি কোন জামাত ইসলামের বোনেরা ভোট চাইতে আসে তাদেরকে বিবস্ত্র করে দিবে। এইটা কোন ছোটখাটো মিডিয়ায় আসে নাই, এটা চ্যানেল 24 আসছে। আপনি চিন্তা করতে পারেন, মায়েরা জামাত ইসলামের ভাইদেরকে তো খুন গুম করছে, এখন গুন্ডা নামছে।
এনসিপির নেত্রী, যে আমাদের ভাইদের পাশে দাঁড়ায়, চাকরিজীবী নারী, আমি একজন ডাক্তার, আমি আজকে বক্তৃতা দিচ্ছি। তো কি হয়েছে, তারাও কি আমাদেরকে গ্রহণ করে নাই? অবশ্যই করছে। আপনারা আপনাদের বোনদেরকে রাস্তাঘাটে কত সম্মান দেন, আমি তো দেখি। আমি এতদিন ধরে এই যে আমাদের হচ্ছে এই সকল কার্যক্রমের সাথে যুক্ত আছি। আমার মনে হয় যে আমার আপন ভাইও আমাকে ওইভাবে সেফটি দিতে পারবে না যেভাবে জামাত ইসলামের ভাইরা। সামনে থেকে 2 হাত 3 হাত, সামনে থেকে 4-5 জন হাঁটে, পেছনে পাশে মাঝখান দিয়ে আমি হাইটা দেয়, এতটা সেফটি দেয় যে আমাদের আমির নিজে ঘোষণা দিয়েছেন, আমার নাম ধরে সে আমাকে কথা দিয়েছেন, বলছে যে মিতু, তোমাকে, তোমার মায়েদেরকে, তোমার বোনদেরকে আমি ওয়াদা করতেছি, বাংলাদেশ জামাত ইসলামী জোট সরকার, ঐক্যবদ্ধ জোট সরকার ক্ষমতায় আসলে এমন বাংলাদেশ গঠন হবে যে বাংলাদেশে মহিলারা, নারীরা, মেয়েরা রাত্র 11টার সময় হাইটে যাইতেও তারা সেফ ফিল করবে। কোন সন্ত্রাসী দলের সেই ক্ষমতা আছে এত বড় কথা ওয়াদা দেওয়ার? কেন নাই? তারা নিজেরাই তো বড় সন্ত্রাসী, নিজেরাই তো বন্ধের কাপড় খুলে ফেলতেছে। কোন সন্ত্রাসী দলের এই ক্ষমতা নাই, কারণ যারা নিজেরাই নিজেদেরকে খুন করে তারা নিজেদের দল কিভাবে দেখবে? যখন এই যে তারেক রহমান যখন লন্ডনে ছিল, টুকটাক কথা বলতো, আমরা ভাবতাম যে মনে হয় তারেক রহমান আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মনে হয় ভালোই তো কথাবার্তা বলে। এখন মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই না, জোট সরকারের জোয়ার বসে গেছে, তার কথাই তারা ধ্বংস করে দিচ্ছে। তার কথার মধ্যে আর ওই যে গলির মোড়ে সন্ত্রাসী গুন্ডারা আছে না, তাদের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। আছে এই জামাত ইসলামের ভাই বোনদের গুপ্তটাকে, এই মানে এই কথা ওই স্তরের একজন নেতার মুখে সাজে। এগুলো কে বলতো? হাসিনা বলতো। হাসিনা বলতো না রাজাকার? আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলে, আমি তো কোনোদিন ছাত্রী সংস্থা করি নাই, আমরা হাসিনার বিরুদ্ধে কথা বললে বলতো কি ওরা ছাত্রী সংস্থা। হ্যাঁ, এই যে একটা প্রচলন, এই যে শব্দ দিয়ে মানুষকে মেরে ফেলা, রাজাকার বলে বলে মানুষকে মেরে ফেলা হয়েছে। আজকে সে গুপ্ত শব্দ নিয়ে আসছে আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার করার জন্য। শুনেন, আপনার টাইম শেষ হয়ে গেছে। আপনি যেই জোয়ান নিয়ে বা যেই চিন্তা ভাবনা নিয়ে দেশে আসছিলেন, বা আমরা যেটা ভাবছিলাম, সেটা আপনি নিজেই ধ্বংস করছেন। আপনি আপনার দলকে কন্ট্রোল করতে পারেন নাই, বাংলাদেশের আপমর জনতাকে কি কন্ট্রোল করবেন বলেন? তারা এই যে নারীদের উপর হামলা করে না, এইটা হচ্ছে তাদের পরিকল্পিত। দেখেন, কয়েকদিন আগে জামাত ইসলামের আমির একটা স্ট্যাটাস লিখছিলাম, আমি স্ট্যাটাসটা দেখতেছিলাম যে তোমরা কাউকে একে অপরকে দোষারোপ করবে না, তোমরা বেশি বাড়াবাড়ি করবে না। এই যে এত জায়গায় ছাত্রদল, বিএনপির ভাই ব্রাদাররা নারীদের উপর অত্যাচার করেছে, আপনি দেখেছেন কোথাও তারেক রহমান কোন নির্দেশনা দিয়েছে বা কোথাও বলেছে যে নারীদের উপর হাত তুলবে না, নারীদের উপর অত্যাচার করবে না? কোথাও দেখেছেন? তার মানে কি? তারা নারীদেরকে ভয় দেখাইতে চায়। কারণ কি, এইবার জামাত ইসলামের পক্ষে সবচেয়ে বেশি নারীরা। বগুড়ার মিটিংটা দেখছেন, মিছিলটা বিশাল মিছিল গেছে নারীদের। আমি সেই মিছিলে ছিলাম, একটা শাহজাদপুরে একটা ছিল। এত বিপুল সংখ্যক নারীরা এবার জামাত ইসলামকে ভোট দিবে এবং সাপোর্ট দিচ্ছে, এটা আসলেই তাদের জন্য ঈর্ষণীয় ব্যাপার। সবচেয়ে বড় কথা, আমি 2 দিন আগে একটা ফেসবুকে ভিডিও ছাড়ছি, আমার দেখে খুব অবাক লাগছে। আমি একটা উঠান বৈঠকে গেছি, তো এই উঠান বৈঠকের এক কর্নারে দেখি কয়েকজন দিদিরা বসা, হিন্দু দিদিরা বসা। তো আমার খুবই ইয়া লাগছে যে হিন্দু দিদিরা এসে উঠান বৈঠকে আসছে। তা আমি বললাম, দিদি আপনি হচ্ছে এই যে এখানে আসছেন, এই দলের নামই তো জামাত ইসলাম, তা আপনি এখানে ইসলাম জামাত ইসলাম জেনেও আসছেন, কেন আসছেন? বলে আসছি আমার ভালো লাগে। আমি বললাম না, আরো কিছু তো আছে। বলে যে চারপাশের যে অশান্তি, আমি শান্তির জন্য এখানে আসছি। বলেন মাশাআল্লাহ। এই যে আমাদের দিদিরা আজকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই যে এখানে হিন্দু ভাইরা আছে, আমাদের এখানে হিন্দু কমিটি আছে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত আজকে ঐক্য দলের জোট, একদলীয় 11 দলীয়
মজার কথা বলি, এক তো গেল হিন্দুদের কথা। এক নায়িকা আপু বলে না যে ওরা জামাত ইসলাম ক্ষমতায় আসলে মহিলাদের ঘরে বের হতে দিবেন। একটা নায়িকা আপুর ভিডিও দেখছেন না? বলে যে আপনি কোন দলে ভোট দিবেন, বলে যে আমি জামাত ইসলামে ভোট দিব। তো সে নায়িকাদের পোশাক পরাই ছিল, তারা জিজ্ঞেস করতেছে যে আপনি যদি জামাত ইসলামে ভোট দেন তাহলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে পরবো না। মানে মাশাআল্লাহ, আপনি চিন্তা করেন 11 দলের গণজোয়ার কি মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। শুনেন, গণজোয়ার দেখে এখন পাগল হয়ে গেছে, মাথার কোনো ঠিক নাই, যা খুশি তাই বলে, উল্টা পাল্টা যেখানে খুশি করে। এখন চিন্তা করতেছে ভোট কাটার। ভোট কাটতে আইসো, এবার ভোট কেন্দ্রে তো আপনারা যাবেনই, সাথে মা বোনদের একটা চাল ঘুগনি নিয়ে ভোট কেন্দ্রে পাঠাই দিবেন। সন্ত্রাসীদের শায়েস্তা করতে মা বোনদের ডাল ঘুটনি যথেষ্ট। পারবেন না? আপনাদের পরম সৌভাগ্য। পরম সৌভাগ্য কেন বলি? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আপনাদের আসনের প্রার্থী। এটা পরম সৌভাগ্য না? এত বড় একটা সুসংগঠিত দল, তাদের এত গণজোয়ার, তার সেক্রেটারি জেনারেল আপনাদের আসনের প্রার্থী। এটা আপনাদের জন্য আসলেই পরম সৌভাগ্য, তাই না? আমি আস্তে আস্তে মানুষের কাছে জিজ্ঞেস করতেছিলাম, খোঁজ খবর নিচ্ছিলাম যে কি অবস্থা। তো একজন আমারে বললো যে মিয়া গোলাম পরোয়ার ভাই 350 কোটি টাকার কাজ করছে এই খুলনা পাতে। এটা তো একটা বিশাল ব্যাপার। এবং জামাত ইসলামকে মিয়া গোলাম পরোয়ার ভাইকে ভোট দিলে কি হবে? 1 সুতা পরিমাণ জনগণের হক নষ্ট হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা বোনেরা এই জন্য এদের পাশে দাঁড়াইছি, এই জন্য এদের পাশে দাঁড়াইছি যে জনগণের হক জনগণের কাছে ফিরাই দিব, জনগণের হক কাউকে খাইতে দিব না। ওই যে আমার ভাই বলে গেছে, ব্যাংক চোর, যারা নিজেরাই চোর, যারা নিজেরাই ঋণ খেলাপি, তারা জনগণের আর কি সেবা করবে? সেবা করতে পারবে? চোর যে ঋণ খেলাপি, এরা জনগণের যে ব্যাংকের টাকা চুরি করে, চোরকে কেউ ভোট দেয়? বাংলাদেশে এই চোরকে কেউ গ্রহণ করবে? আমি আরেকটু গোপন কথা বলি যে ওই আমি বলতেছিল, আমাকে আসিফ বলতেছিল যে মিয়া গোলাম পরোয়ার ভাই এলাকার জন্য খুব চেষ্টা করেন। আমরা নানান কথায় বলতেছিলাম, নানান কথায় যে এইরকম আন্তরিক ভাবে চেষ্টা করার লোক আমরা খুব কমই দেখছি। যে তিনি এলাকার জন্য এই চান ওই চান, বলেন যে এটা আমার মানুষের জন্য দরকার, ওইটা দরকার। এটা আমাকে আসিফ মাহমুদ বলতেছিল। তাইলে দেখেন, আপনারা যদি মিয়া গোলাম পরোয়ার ভাইকে নিয়ে আসেন, আপনাদের কত ভালো হবে আপনারা চিন্তা করেন। আপনাদের এই যে যদি চান্দাবাদ থেকে ভোট দেন, আপনার রাস্তা খায় ফেলবে, আপনার যে ব্রিজটা খায় ফেলবে, আপনার নামে যে বাইরে তিনি যে তার নামে কোনো দুর্নীতির অভিযোগ আছে? 5ই আগস্টের পর থেকে তিনি কোন জায়গায় চান্দাবাজি করছে এমন অভিযোগ আছে? এমন অভিযোগ নাই। বলতে পারবে কোন মা বোনেরা তিনি ক্ষমতায় আসার পর তারা খারাপ ছিল? আরেকটা কথা বলে কি, যে জামাত ইসলাম ক্ষমতা আসলে, আমি নিজে গেছি, বলে যে আমাদের হিন্দুদের নাকি ইয়া করতে দিবে না, সিঁদুর করতে দিবে না। এই সব কথা তারা ঘরে গিয়ে গিয়ে বলে আসে। শুধু বলে আসে না, থ্রেট পর্যন্ত দিয়ে আসে। চিন্তা করেন, এই যে সন্ত্রাসী গোষ্ঠী, এই গোষ্ঠীর ফ্যামিলি কার্ডকে আমরা লাল কার্ড দেখাই দেব, পুরো গোষ্ঠীকে আমরা লাল কার্ড দেখাই দেব ইনশাআল্লাহ। আমাদের বোনদের সেফটির জন্য আসি নাই। সত্যি কথা বলি, আমি আসছি কেন জানেন? আপনারা মিয়া গোলাম পরোয়ার ভাইরে জিতায় নিবেন, আমরা বোনরা সেফটিতে থাকবো, আমরা হিন্দু নারীরা সেফটিতে থাকবে, আমাদের হিজাব পরা বোনেরা সেফটিতে থাকবেন, আমাদের যেই বোনেরা হিজাব পরে না তারাও সেফটিতে থাকবে ইনশাআল্লাহ।
দেখার মতো না। একটা লোক দাঁড়ায় দাঁড়ায় মহিলাকে বলতেছে যে তোরে আমি দেখা দেবো। কি ভিডিওগুলো আপনারা দেখছেন রাস্তাঘাটে কিভাবে মহিলাদের হেনস্থা করতেছে। আমি শুধুমাত্র সেই মহিলাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের কাছে আসছি যে আজকে আপনারা জামাত ইসলামকে ভোট দেন, মিয়া গোলাম পরার ভাইকে ভোট দেন, 11 দলীয় ঐক্যজোটকে ভোট দেন। ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ সেফটি রাষ্ট্র হবে নারীদের জন্য ইনশাআল্লাহ, এবং সেটা করবে বাংলাদেশের জামাত ইসলাম এবং 11 দলীয় ঐক্যজোট। শুনেন, এই যে হিন্দু বোনেরা, আমি আস্তে করে শুনলাম, তাদেরকে কানে কানে গিয়ে বলে আসছে যে তোরা যদি ভোট দিস তাহলে তোদের দেখে নিব। তাইলে এইভাবে কি মানুষের ভোট পাওয়া যায়? এইভাবে কি মানুষের ভোট পাওয়া যায়? এইভাবে কি গণজোয়ার বন্ধ করা যায়? এইবার ইয়াং মেয়েরা দেখছেন যে ওই খেলা যে চলছে কোন লেভেলে, ইয়াং মেয়েরা হচ্ছে বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, দেখছেন রিলস বানাচ্ছে। ইয়াং মেয়েরা দেখেন নাই, সব মেয়েরা রিলস বানাচ্ছে। তার মানে খেলা আসলেই কোন লেভেলে চলছে এটা ওনারা বুঝতে পারেন না। খেলা দাঁড়িপাল্লায় উঠে গেছে, দাঁড়িপাল্লার গণজোয়ার উঠে গেছে। এইবার ইনশাআল্লাহ 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসবে এবং আমাদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি সেফটি দিবে। জামাতের আমির ঘোষণা দিয়েছেন যে 1 থেকে 5 বছরের শিশুদেরকে এই শিশুদেরকে দেখবেন সরকার। এই জামাত ইসলামী ক্ষমতায় আসলে কত বড় কথা আপনারা চিন্তা করতে পারেন। 1 থেকে 5 বছরের শিশুদের দায়িত্ব নিয়েছেন এবং এরা কি করে? সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, গুম খুন করে, কিন্তু এই ধরনের কোন একটা কথা তাদের মুখ থেকে শুনবেন না। ওই একটা কথা পাইছে ভিক্ষাবৃত্তির মতো ফ্যামিলি কার্ড। আমরা কি ফ্যামিলি কার্ড চাই ওনাদের কাছে? তারা বলছেন যে এই জামাত বলছেন যে এক হাতে ছেলেরা সার্টিফিকেট নিয়ে আসবে আর এক হাতে আমরা চাকরি দিয়ে দিব। তাইলে চিন্তা করেন, আপনার এলাকায় যদি আপনি জামাত ইসলামকে আপনি নির্বাচিত করেন, এই যে মিয়া গোলাম পরার ভাইকে নির্বাচিত করেন, তাহলে কি বেকারত্ব থাকবে? কিন্তু যদি চান্দাবাজকে নির্বাচিত করেন তাহলে কি হবে? পকেটের পয়সা তো নিবে, ঘর থেকে পোলাপান্ডে নিয়ে ওই কর্মী বানায় রেখা দিবে। তারপর কি করবে জানেন? গাঁজা মদের সিন্ডিকেট বানাবে, এই মাদকের সিন্ডিকেট বানাবে এবং তারা পকেটে পয়সা ভরবে। তাইলে কি জামাত ইসলাম জিন্দাবাদ না? চলেন একটা স্লোগান দেই, সামনে কোন মার্কা আছে? কোন মার্কা? মা বোনদের, ইয়াং মেয়েদের সবাই বলেন আরো জোরে, জোরতে বলেন আরো জোরে। ইয়াং ভাইদের, হিন্দু ভাইদের, হিন্দু বোনদের, আমাদের, তোমাদের আরো জোরে, জোরতে বলো। জোর হলো না, আরো জোরে, আরো জোরে। দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ এবং 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এবং যে নারীদেরকে নিয়ে তারা কাজ খেলে, সেই নারীরাই এবার জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই অঞ্চলের নারীরাই এবার ইনশাআল্লাহ মিয়া গোলাম পরার ভাইকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনাদের ঘরের স্ত্রীরা, মা বোনরা এবার মিয়া গোলাম পরার ভাইকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। কারণ ভোটার কিন্তু আমরা বেশি, আমরা 51%, তাই না? আর বোনদেরকে ভোটার মুক্তি দিয়ে পাঠাবেন তো? পাঠাবেন তো? ভোট কাটতে কেউ পারবে? আপনারা থাকতে, আপনাদের বোনেরা থাকতে ভোট কাটতে কেউ পারবে? এইবার আমরা বোনেরা মিয়া গোলাম পরার ভাইদের জন্য দাঁড়ায় যাব, পারবে না? ভাবিদেরকে, আপনাদেরকে দাঁড় করে রাখবেন না ভোট কেন্দ্রে। মেয়েদেরকে একটু দেখলে ওরা একটু ভয় পায়, কারণ ঘর সংসার তো মেয়েরাই চালায়, তাই না? আপনি কি আপনার বউয়ের কথা ছাড়া চলেন? ইসলামে কি সব বলা আছে বউয়ের কথা ছাড়া চলতে? ইসলামেই বলা আছে যে নারীরা যেটা বলবে তাদেরকে নমনীয় ভাষায় বুঝাইতে, তাদের কথাই শুনতে বলা আছে না? হ্যাঁ, তাইলে এইবারের নির্বাচনে কে জয়ী হবে? জামাত ইসলাম জয়ী হবে এবং সেটা কারা জয় করবে?
দাঁড়ানো হবে। তাইলে ওই যে বোনটার কাপড় ছিঁড়ে ফেলছে না, হিজাব খুলে ফেলছে না, ওই বোনটার পাশে দাঁড়ানো হবে। যে মেয়েটার কান ছিঁড়ে ফেলছে না ভোট চাইতে দিয়ে, ওই বোনটার পাশে দাঁড়ানো হবে। আর চান্দাবাজকে লাল কার্ড দেখানো হবে, দুর্নীতিবাজকে লাল কার্ড দেখানো হবে, আম ভবনের দখলকারীদের লাল কার্ড দেখানো হবে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে তাদেরকে লাল কার্ড দেখানো হবে, ব্যাংক চোরদেরকে লাল কার্ড দেখানো হবে, নারী নিপীড়কদের লাল কার্ড দেখানো হবে। বাংলাদেশের সবচেয়ে বড় নারী নিপীড়ক দল এই মুহূর্তে বিএনপি, সেই বিএনপিকে লাল কার্ড দেখানো হবে। মনে রাখেন, বাংলাদেশের সবচেয়ে বড় নারী নিপীড়ক দল এখন বিএনপি। এটা মনে রাখতে হবে। তারা 5ই আগস্টের পর তারা ধর্ষণ, নারীদেরকে হাত তুলে তারা এটা দেখাই দিছে, তাই না? কোন জামাত ইসলামের ভাই কি নারীদেরকে হাত দিছে? কোন জামাত ইসলামের ভাইরা কি নারীদের হিজাব টেনে খুলে ফেলছে? ফেলে নাই। তাইলে এই অসভ্যদের, এই সন্ত্রাসী দলদেরকে লাল কার্ড দেখাই দিতে হবে, যেন কোনোদিন আর কোনো মা বোনদেরকে হাত তোলার সাহস না পায়। ঠিক আছে? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন একটু তাকবীর পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে এবং এই জোট সরকারকে যেন ক্ষমতায় নিয়ে আসে। আর একটা বড় দায়িত্ব আমাদের রয়ে গেছে। কি দায়িত্ব? হাতি হত্যার বিচার। বিচার চান না? ভাইটারে মেরে ফেলছে না, ভাইটারে গুলি করে মেরে ফেলছে না, বিচার চান না? আজকে কয়েক শুক্রবার পার হয়ে গেছে, এরকম করে আমরা এই যে কথা বলি না, আপনারা যদি বিচার না করেন, আমাদের এই ভাইদের পাশে না দাঁড়ান, তাহলে আরো লাশ পড়বে। আমাকে দিন রাত হুমকি দেয়, আমি এসে আপনাদের সাথে কথা বলি না, দিন রাত হুমকি দেয়। আপনারা কি হাতি হত্যার বিচার চান? আর কোন সরকার আসলে হাতি হত্যার বিচার করবে না। যদি 11 দলীয় ঐক্যজোট না আসে, তাহলে কেউ হাতিদের মতো লোকদেরকে নিয়ে ভাববে না, কেউ মা বোনদের নিয়ে ভাববে না। তাইলে আপনাদেরকে 11 দলীয় জোটকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং এই যে কয়েকটা দিন আছে প্রচুর পরিশ্রম করেন। চলেন বলি হাতি হত্যার বিচারের কথা বলি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সেই জন্যই আমরা 11 দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চাই। এই যে সন্ত্রাসী দল কোনোদিন হাতি হত্যার বিচার করতে পারবে না, কোনোদিন পারবে না। বলেন আল্লাহ, তুমি আমাদেরকে হাতি হত্যার বিচার করার তৌফিক দাও। তুমি 11 দলীয় জোটকে ক্ষমতায় নাও, তুমি হাতি হত্যার বিচার করার তৌফিক দাও। আমার জন্য দোয়া করেন যে বলেন আল্লাহ, তুমি আমার বোনটাকে, মজলুম বোনদের কণ্ঠস্বর হওয়ার তৌফিক দাও। আমার বোনটাকে এই যে মাদ্রাসার ছাত্রীরা, তাদের কণ্ঠস্বর হওয়ার তৌফিক দাও। আমার বোনটাকে এই যে জনপদে যারা নারীরা অবহেলিত আছে, তাদের কণ্ঠস্বর হওয়ার তৌফিক দাও। এবং এই যে আমাদের ভাইরা যারা বিভিন্ন জায়গায় জোর জুলুম অত্যাচারের শিকার হয়, তাদের সামনে দাঁড়ানোর তৌফিক দাও, তাদের হাত হয়ে দাঁড়ানোর তৌফিক দাও। আল্লাহ যেন আমাকে কবুল করে এবং ঐক্যদলীয় 11 দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় নিয়ে আসে। এটা খুবই দরকার ভাই। আমি কথা বলতে বলতে ইমোশন হয়ে যাচ্ছি। এরা যদি ক্ষমতায় আসে আমাদেরকে শেষ করে ফেলবে ভাই। আর এক যুদ্ধ হবে, এক যুদ্ধে 2000 মানুষ মারা গেছে, 1 জুলাই 2000 মানুষ মারা গেছে। এরা যদি ক্ষমতায় আসে দেশ ধ্বংস করে ফেলবে, নারীদেরকে ধ্বংস করে ফেলবে। এদেরকে ক্ষমতায় আইনেন না, কষ্ট করেন, পরিশ্রম করেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আমি বলবো ভাই যখন বিজয়ের মালা পড়বেন তখন যেন আমি এখানে আপনাদের সামনে থাকতে পারি এবং আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় এবং সেই পর্যন্ত সুস্থ রাখে, আপনাদেরকেও সুস্থ রাখুক। সংগ্রামী এলাকাবাসী, আজকের এই ঐতিহাসিক জনসভায় এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন 11 দলীয় নির্বাচনী জোট সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ডুমুরিয়া, ফুলতলা তথা খুলনা 5 আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুক্তার হোসাইন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের জেলা আমির সহ দুইজন নতুন অতিথিকে আমরা আজকে ডুমুরিয়াবাসী পেয়েছি। এই উত্তর ডুমুরিয়ার এদিকের কিছু জনগণ, সব ডুমুরিয়ার লোক তো আর আজকে আমরা ডাকিনি, নাকি বলেন? আপনাদের সৌভাগ্য। কাকে কাকে পেলেন? আমার আগে দিনই বক্তব্য রাখলেন। এটা কি কেমন হয়েছে, কেমন লাগছে বলেন? মানে আমার কোন বক্তৃতা তো দাঁড়িপাল্লায় ভোট। ডাক্তার মাহমুদা মিতু কিন্তু এনসিপির দক্ষিণ অঞ্চলীয় নেত্রী সমন্বয়ক। তিনি কিন্তু ঝাড়ুকাঠি থেকে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। সেই আসলে জামাত ইসলামের অ্যাডভোকেট ফয়জুল হক লিয়াজো কমিটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার পর 11 দলকে সমর্থন করে ডক্টর মাহমুদা মিতু তার মনোনয়ন কিন্তু প্রত্যাহার করেছে। এই জন্য ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে দেশ, জনগণ, জোট এবং আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামের সাহসী সৈনিক ডক্টর মাহমুদা মিতুকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সাথে আজকে মঞ্চে আর একজন আছেন 24 জুলাই আন্দোলনের অভূতভয় মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ভিপি, ছাত্র নেতা ইব্রাহিম রনি। দুইজনকেই আমরা আজকে পেয়ে খুবই খুশি হয়েছি। আমি তো আমার বক্তৃতা ভুলেই গেছি, ভুলে যাওয়ার কথা। আমি মুগ্ধ হয়ে এই দুই নেতা নেত্রীর বক্তৃতা শুনলাম। আমার বক্তব্য তো আপনারা শুনছেনই, জীবন তো কেটেই গেল বক্তৃতা। আজকে বক্তৃতা কম। আমার শাহপুর স্কুলের ক্যাম্পাসে শত শত মা বোনেরা, হিন্দু হাজার হাজার মহিলা বোনেরা, দিদিরা অপেক্ষা করছে ডাক্তার মাহমুদা মিতুকে একটু দেখার জন্য। ওনারা অনুরোধ করেছেন আমি যেন বক্তৃতা শেষ করে তাকে নিয়ে ওখানে একটু যাই, হ্যান্ড মাইক নিয়ে যাব, মিতু ওখানে দুটো কথা বলবে আর একটু দেখবে, ঠিক আছে? কিন্তু শর্ত আছে একটা, আপনারা উঠতে পারবেন না। রাজি? আমি কিছু বক্তব্য দেব, সভাপতির বক্তব্য চলবে, আমি নেতাদেরকে নিয়ে, মেহমানদেরকে নিয়ে ওখানে যাব, মিতু এই হাজার হাজার মহিলাদের সামনে একটু শুভেচ্ছা জানাবে, ঠিক আছে? কথা ঠিক, কাজও ঠিক। দেখা যাক, বসে থাকতে হবে। আলহামদুলিল্লাহ। আপনাদের কি মনে হয় 24 জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের জনগণের বুকে মুখে রিকশাওয়ালা, দিনমজুর, ফেরিওয়ালা, দোকানদার, পেশার, ছাত্র, শ্রমিক, দিনমজুর সবার মুখে মুখে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ, আগামী নির্বাচন কি হবে, কারা ক্ষমতায় আসবে, এ নিয়ে দোকানে দোকানে যখন আলোচনা হয়, সবাই আমাকে বলে, অনেকে গল্প করে এসে বলে যে আমরা স্বাধীনতার 54 বছরে অনেক রাজনীতি দেখলাম, অনেক মার্কায় ভোট দিলাম, অনেক সরকার দেখলাম, আমরা এবার পরিবর্তন চাই, আমরা একটা পরিবর্তন চাই, উই নিড চেঞ্জ, আমরা একটা পরিবর্তন বাংলাদেশে চাই। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো 54 বছরে যারা রাষ্ট্র শাসন করেছেন 3টি দল, তাদেরকে আমরা আর দেখতে চাই না। 3টি দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদেরকে আমরা নো বলবো। এই মাঝখানে কে উঠতেছে? কথা বলেছেন কিন্তু উঠতে পারবেন না, একদম বসে। যদি করে স্ট্রেঞ্জার চাপ থাকে তো যাবেন, বাকি যাওয়ার কোনো কারণ নাই। 54 বছরে 3টি দল দেশ শাসন করেছেন,
মিলিটারিরা 9 বছর দেশ শাসন করেছেন। প্রত্যেকটি শাসনের সময় যারা শাসন করেছেন প্রত্যেককে যদি প্রশ্ন করা হয় বুকে হাত দিয়ে কেউ উত্তর দিতে পারবেন না যে আপনারা শাসনের সময় দুর্নীতি করেছেন। কেউ কি না বলতে পারবে? প্রত্যেক সরকারের শাসনের সময় দলীয়করণ ছিল, ভিন্নমতের উপরে দমন পীড়ন ছিল, অর্থনীতিতে লুটপাট ছিল, জুডিশিয়ারি সোশ্যাল জাস্টিসকে তছনছ করে